দর্শক, স্ক্রিনে হয়তো আপনারা একটা স্কোরবোর্ড দেখতে পাচ্ছেন, যেটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্কোরবোর্ড। স্কোরবোর্ডের একাদশটা দেখে হতে আপনার মনে হতে পারে যে আগামীকাল খুব সম্ভবত বাংলাদেশ এই একাদশটা নিয়ে খেলতে নামবে। তবে এটা যদি আপনি ভেবে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ধারণাটা পুরোপুরি ভুল বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। সেটা কেন বলা যাবে না? কারণ আপনি একাদশটার দিকে তাকালে আপনার বেশ কিছু নাম আছে যেগুলো আপনি দেখে বলতেই পারেন যে আগামীকাল তারা নিশ্চিতভাবেই খেলবে। কিন্তু আপনার ওই তালিকায় যদি একটু খেয়াল করেন, কয়েকটা নাম রয়েছে যেখানে শঙ্কা রয়ে গেছে। বিশেষ করে 6 নাম্বার নামটা আপনি যদি দেখেন, নামটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন রয়ে গেছে। আপনি যদি স্বাভাবিক চিন্তায় পাবেন, সেক্ষেত্রে পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, আমার মনে হয় না কেউ ভাববেন শামীম হোসেন পাটোয়ারি একাদশ থেকে বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে ব্যাপারটা আসলে পুরোপুরি পারফরমেন্স ভিত্তিক না, ব্যাপারটা একেবারেই ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার। বেশ কদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে কিন্তু সিলেটে যখন প্রস্তুতি ক্যাম্পটা শুরু হলো এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসকে সিরিজকে কেন্দ্র করে, তখন কিন্তু তিনি ছিলেন না, একেবারে শুরুর দিকে ছিলেন না। যখন আন্তঃ স্কোয়াড একটা ম্যাচ হলো বিসিবি লাল দল এবং বিসিবি সবুজ দল, সেখানেও তিনি খেলতে পারেননি। অবশেষে আজকে তিনি প্র্যাকটিসে এসেছিলেন, প্র্যাকটিস করেছেন, ব্যাটিংও করেছেন। মোটামুটি বলা যায় বেশ খানিকটা সময়, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন এবং তারপরও তাকে একটা শঙ্কা রয়ে গেছে। আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন ফিল সিমন্স, বাংলাদেশের হেড কোচ। তাকে প্রশ্ন করা হয়েছিল যে শামীম হোসেন পাটোয়ারির অবস্থাটা এখন কি, কারণ তিনি যেহেতু অসুস্থতার কারণে পুরোপুরি ক্যাম্পে ছিলেন না, তিনি কি আগামীকালকের ম্যাচে খেলবেন কিনা। তিনি যে জিনিসটা বলার চেষ্টা করেছেন এবং তার কোডটা ঠিকঠাক, যেমন এটা যে গত 5 কিংবা 6 দিনে বেশ ভালো অবস্থায় আছেন এবং একটা ক্রিকেটারের ওই ফিটনেস ফিরে পেতে যে ধরনের প্রস্তুতিগুলো বা যে কাজগুলো করা প্রয়োজন সেটা মোটামুটি সব কিছুই শামীম হোসেন পাটোয়ারি করেছেন। তবুও তাকে নিয়ে একটা শঙ্কা রয়েছে। ফিটনেস ঠিক আছে, কিন্তু শেষ লাইনটা ফিল সুমন যেটা বলেছেন যে তাকে হয়তো আগামী কয়েকদিন আরও অপেক্ষা করতে হতে পারে তাকে পেতে। তার মানে হচ্ছে ধরে নেওয়া যাচ্ছে আগামীকাল খুব সম্ভবত, অর্থাৎ প্রথম টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে শামীম হোসেন পাটোয়ারি খুব সম্ভবত খেলছেন না। এখন তিনি যদি না খেলেন সেক্ষেত্রে তার জায়গায় কে খেলবেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন হওয়ার কথা। এবং আপনি যদি স্কোয়াডটা একটু ভালো করে দেখেন সেক্ষেত্রে আপনি হয়তো কিছু নাম পাবেন যে কাকে আপনি খেলবেন। আপনি যদি একটু আমরা একেবারে উপর থেকে আসি, মানে টপ অর্ডার থেকে আসি, সেখানে তানজিদ হাসান তামিম তো স্বাভাবিকভাবেই তিনি খেলবেন, কারণ সাম্প্রতিক সময় যদি আপনি তার পারফরমেন্স দেখেন, এই মুহূর্তে খুব সম্ভবত বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার হচ্ছেন তানজিদ হাসান তামিম। তিনি খেলবেন সেটা তো নিশ্চিতই বলা যায়। আর পারভেজ হোসেন ইমনকেও হয়তো আমরা আগামীকাল দেখব। তিনি যদিও ওই আন্তঃ স্কোয়াড যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে তিনি আঘাত পেয়েছিলেন, কিন্তু সেটা থেকে মোটামুটি সেরে উঠেছেন বলা যায়। এবং সিমন্সও নিশ্চিত করেছেন যে তিনি খেলবেন। আজকে ব্যাটিং করেছেন, লম্বা সময় ব্যাটিং করেছেন, স্পিনের বিপক্ষে, পেসারদের বিপক্ষে তিনি ব্যাটিং করেছেন। তাকে দেখেও মনে হয়েছে তিনি ফিট আছেন, তিনি খেলবেন। তিনি যদি খেলেন তাহলে তো অবশ্যই ওপেনিং জুটিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না, সেটা আপনারা ধরে নিতে পারেন বা আমরা বলতেই পারি। এবং 3 নম্বরের জায়গাটা মোটামুটি ফিক্সড, ক্যাপ্টেন লিটন দাস খেলবেন। 4 নম্বরের জায়গাটা তো তাওহিদ রেজা বেশ কিছুদিন ধরে খেলে আসলেন, মানে তার অভিষেকের পর থেকে ওই 4-5-এর জায়গাটা খেলে আসলেন। এখন যদি তিনি 4 নম্বরে মোটামুটি ফিক্সড হয়ে গেছেন, তিনিই খেলবেন। এবং 5 নম্বরের জায়গা হয়তো আমরা জাকের আলী অনেককে দেখবো। যেটা প্রশ্ন করছিলাম যে যদি শামীম হোসেন পাটোয়ারি না খেলেন সেক্ষেত্রে কে খেলবেন, 2টা অপশন আমার কাছে মনে হয় যে এই স্কোয়াডে রয়ে গেছে। সেটা হচ্ছে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান। সোহান লাস্ট অনেক দিন ধরে, লাস্ট 2-3 বছর ধরে তিনি ভালো ক্রিকেট খেলছিলেন। আপনি যদি একটু সাম্প্রতিক সময় যদি যে সিরিজগুলো যদি আপনি খেয়াল করেন বা ঘরোয়া টুর্নামেন্টগুলো আপনি যদি খেয়াল করেন, সেখানে কিন্তু তার পারফরমেন্সগুলো খুব দুর্দান্ত ছিল। লাস্ট ডিসেম্বরে যদি আপনার মনে থাকে, যেটা NCL T20 হলো, সেখানেও তিনি খুলনার হয়ে রান করেছিলেন। খুব সম্ভবত টপ 5-এ তিনি ছিলেন পুরো টুর্নামেন্টে যারা রান করেছেন সেখানে। তার পরবর্তী সময় যদি আপনি বিপিএলে চিন্তা করেন, রংপুর রাইডার্স হয়ে তিনি বেশ ভালো কয়েকটা ইনিংস খেলেছেন। একটা ইনিংস তো আপনার মনে থাকার কথা, ফরচুন বরিশালের হয়ে বিপক্ষে তিনি যে ইনিংসটা খেলেছিলেন, একেবারে 26 কিংবা 28 রানের প্রয়োজন ছিল, সেটা কিন্তু তিনি করে নিয়েছিলেন ওই কাইল মেয়ার্সের বিপক্ষে। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ভালো খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমটাতে তার ব্যাটে পারফরমেন্স ছিল। নিউজিল্যান্ড এ দলের সাথে তার 2টো সেঞ্চুরি ছিল। পাশাপাশি আপনি যদি দেখেন টপ এন্ড টি-20তে, গ্লোবাল টি-20তে কিছু ছোটো ছোটো ইনিংস ছিল। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, বাংলাদেশের যে আন্তঃ স্কোয়াড প্রস্তুতি ম্যাচগুলো হয়েছে, যেটা চট্টগ্রামে হয়েছিল গত কিছুদিন ধরে, যখন
শ্রীলঙ্কা সিরিজের আগে যখন একটা প্রস্তুতি ম্যাচ, দুইটা প্রস্তুতি ম্যাচ হচ্ছিল, সেখানে তিনি 70 ওয়াট বা 60 ওয়াট রানে ইনিংস খেলেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের টি-20 দলের সুযোগ পেয়েছেন। তার কিন্তু একটা বড় সুযোগ রয়ে গেছে এবং সাইফ হাসানের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম, যে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছিলেন এবং সাইফ হাসানকে নেওয়ার ব্যাখ্যায় কিন্তু লিটন দাস এবং গাজী আশরাফ হোসেন লিপু, যিনি প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন, তিনি কিন্তু দুজন কিন্তু একটা জিনিস ব্যাপার লক্ষ্য করে বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সাইফকে টপ অর্ডারে খেলানো যেতে পারে, মিডল অর্ডারে খেলানো যেতে, বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে, পাশাপাশি তিনি বোলিংটা করতে পারেন। এখন এই দুজনেরই ভিতরেই কালকে হয়তো কেউ একজন খেলবে। বাংলাদেশ যদি চিন্তা করে যে আমার একটা স্পিন বোলিং অপশন লাগতে পারে বা লাগবে, সেক্ষেত্রে হয়তো তাকে খেলানো হতে পারে, কিংবা তাকে 5 নম্বরের জন্য যদি বিবেচনা করা হয় সেটা হতে পারে যে যেহেতু শামীম হোসেন পাটোয়ারি খেলবেন না, জাকির আলী অনেকে একটু নিচের দিকে খেলানো হলো বা 6 বা 7 নম্বরে যদি খেলানো হয়, সেক্ষেত্রে কিন্তু সাইফের একটা চান্স থাকে। কিন্তু আবার ব্যাপারটা যদি উল্টোও হতে পারে যে টপ 3 তো মোটামুটি কনফার্ম হয়েছে, তানজিদ, ইমন এবং হচ্ছে লিটন দাস, আর 4 নম্বরে যদি তাওহিদ হৃদয় খেলে, 5 নম্বরে যদি জাকির আলী অনেক খেলে ফেলেন, সেক্ষেত্রে 6 নম্বর 7 নম্বরের জন্য কিন্তু আপনি চাইলেই ওই নজরুল হাসান সোহানকে খেলাতে পারেন। এই দুটো অপশনই থাকবে, তবে দেখা যাক বাংলাদেশ আসলে কোনটা প্রেফার করে, কোনটা বেছে নেয়। আপনি যদি এর পরবর্তী জায়গাগুলোতে দেখেন, সেখানে কিন্তু মোটামুটি জায়গাগুলো ফিক্সড। স্পিনার হিসেবে হয়তো রিশাদ হোসেনই খেলবেন নিশ্চিতভাবে, যেহেতু এখন পর্যন্ত কোনো তার ফিটনেস ইস্যু নেই, ইঞ্জুরি ইস্যু নেই, সেক্ষেত্রে তিনি খেলবেন। একটা লেগ স্পিনার থাকা কতটা আসলে অ্যাডভান্টেজ দিতে পারে সেটা তো নিশ্চিতভাবে আপনারা জানেন। সেই সঙ্গে শেখ মেহেদী, তিনি বাংলাদেশের অন্যতম সেরা টি-20 বোলার, বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি যে ধরনের বোলিংটা করতে পারেন, প্রতিপক্ষের দিকে যদি আপনি তাকান, ম্যাক্সওয়েল ডাউটার রয়েছেন বা বিক্রমজিৎ সিং রয়েছেন, তাদের বিপক্ষে বড় একটা অ্যাডভান্টেজ নিতে পারেন শেখ মেহেদী, সেটা যদি নিতে পারে। এবং প্রতিপক্ষের দলে আরেকটা জিনিস ব্যাপার দেখতে পারেন যে আরিয়ান দত্ত, তিনিও কিন্তু পাওয়ার প্লে স্পেশালিস্ট হিসেবে তিনি খেলবেন। সো আমার মনে হয় যে অফ স্পিনার হিসেবে খুব সম্ভবত শেখ মেহেদী খেলবেন। এই দুজন স্পিনার খেলবেন। আর পেস ইউনিটে আসলে কয়জন খেলবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। এখন 3টা পেস বোলার কেমন, যে 3টা বিশেষজ্ঞ পেস বোলার নিয়ে খেলবেন, নাকি 2টো পেস বোলার, একজন হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার নিয়ে খেলবেন, সেটাই দেখার বিষয়। যদি 3টা পেস বোলার নিয়ে খেলে, আমার কাছে যেটা যতটুকু মনে হচ্ছে যে খুব মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামকে হয়তো বিবেচনা করা হতে পারে। আপনি যদি রিসেন্টলি যদি পাকিস্তানের বিপক্ষে শরীফুল ইসলামের পারফরমেন্স দেখেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে যদি আপনি পারফরমেন্স দেখেন, একটা ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি ওই শুরুতে উইকেট নিয়ে এসে দেওয়ার ব্যাপারটা একদম নতুন বলে, সেটা কিন্তু তিনি করতে পেরেছেন। আবার এটাও হতে পারে যে তাসকিনকে যদি না খেলানো হয়, তাসকিনকে বাইরে রেখে তানজিম হাসান সাকিবকে খেলানো হতে পারে, সেটাও হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম ম্যাচ যেহেতু বাংলাদেশ চাইবে ভালো করে শুরু করতে, ম্যাচটা জিতে শুরু করতে, সেক্ষেত্রে একদম সেরা কম্বিনেশনটা নিয়ে খেলতে নামার চেষ্টা করবে বাংলাদেশ। সেক্ষেত্রে ওই যেটা বললাম যে মুস্তাফিজ হয়তো একাদশে থাকবেন, তার সঙ্গে তাসকিন এবং শরীফুল। যদি এমনটা হয় যে বাংলাদেশ একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে খেলছে, সেক্ষেত্রে হয়তো শরীফুল কিংবা তাসকিনের কেউ একজন বাদ পড়বেন, সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন হয়তো সুযোগটা পাবেন। আমার কাছে মনে হয় যে একাদশটা এমনই হতে পারে। কিন্তু বাংলাদেশের যে চ্যালেঞ্জটা হবে, যেহেতু এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছি, যদিও আজকে ফিল সিমন্স বলছিলেন যে এশিয়া কাপের ব্যাপারটা একটু পরের চিন্তা, আমরা এখন আসলে ওইটা নিয়ে খুব বেশি চিন্তা করতে চাই না। আমাদের ভাবনায় আপাতত নেদারল্যান্ড সিরিজ, বাংলাদেশ চাইবে যে এই সিরিজটা যেন ভালোভাবে শুরু করতে পারে। কারণ আপনি এশিয়া কাপে যখন খেলতে যাবেন, বাংলাদেশের মানুষ কি এক্সপেকটেশন রাখবে এই এশিয়া কাপে, সেটা কিন্তু এটার একটা ব্লু প্রিন্ট হতে পারে এই নেদারল্যান্ড সিরিজটা। বাংলাদেশ লম্বা সময় ধরে একটা ক্যাম্প করছে, যেহেতু ভারত খেলতে আসেনি, সেখানে ওই ফাঁকা সময়টা বেছে 3 সপ্তাহ বা তার একটু বেশি সময় ধরে স্কিল ক্যাম্প, ফিটনেস ক্যাম্প, যেটা লিটন দাস গতকাল বললেন যে তাদের এই জিনিসটা দরকার ছিল। কারণ অতিরিক্ত এত বেশি খেলা হয় যে এখন আসলে নিজেদের নিয়ে কাজ করার সুযোগ পান না তারা। সেটা যদি সুযোগ পেয়েছেন, সেটা আসলে শো করতে হবে। আর পাশাপাশি আরও একটা ব্যাপার কালকে দেখার থাকবে যে জুলিয়ান উডকে যেহেতু পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি আসলে এই 20, 22, 25 দিনের ক্যাম্পে কতটা ডেভেলপ করতে পারলেন বাংলাদেশের ব্যাটারদের। তবে আপনি যদি অনুশীলন দেখে কিন্তু একটা জিনিস স্পষ্ট হওয়া গেছে, ব্যাটসম্যানদের ভিতরে ওই অ্যাটাকিং ক্রিকেট খেলার মানসিকতা যেটা প্রয়োজন, একটা আপনি যে একজন যখন খেলবেন তখন আপনি কী ধরনের শর্টস খেলবেন, প্রত্যেকটা বলেই বা 1-2টা বল পর যে শর্টস খেলতে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু দেখা গেছে। এবং ব্যাটসম্যানদের আরেকটা প্রবণতা দেখা গেছে, আনঅর্থোডক্স শট খেলে যে আপনি যখন একটা ইয়র্কার বল আপনি কীভাবে রান বের করতে পারেন, কিংবা যে বলটা থেকে আপনার একটা সিঙ্গেল হতে পারতো না, সেখান থেকে আপনি কীভাবে একটা সিঙ্গেল বের করতে পারেন, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা অনুশীলনে লক্ষ্য করেছি। এবং আমার
আমার কাছে মনে হয় যে আগামীকাল যেটা ওই যে লিটন দাসের কথা ধরে বলতে হয় যে বাংলাদেশ হয়তো ওই পরীক্ষাটা প্রথমবার দেবে যে কেমন পাওয়ার হিটিংয়ে উন্নতি হলো, পাশাপাশি বোলিংটাও দেখে নেওয়ার ব্যাপার থাকবে। কারণ বাংলাদেশের এই সিরিজটা হচ্ছে আপনি এশিয়া কাপে কী ধরনের কম্বিনেশন নিয়ে খেলবে সেটাই সবচেয়ে বড়, সেটাই দেখে নেওয়ার সবচেয়ে বড় ব্যাপার। এখানে আরেকটা আলোচনা থাকতে পারে যে উইকেটটা কেমন হবে। আমরা সেই পাকিস্তান সিরিজের সময় আমরা শুনেছি উইকেট নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে, লিটন দাস সমালোচনা করেছেন বা টিমের বোর্ডের যারা রয়েছেন তারাও কিন্তু সমালোচনা করেছেন। এই 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 সিরিজে একটা ভালো উইকেট পাবে বলে সিলেটের বাংলাদেশের অধিনায়ক যখন গতকাল বলছেন, নেদারল্যান্ডসের অধিনায়ক বলছিলেন যে আশা করছি যে সিলেটের উইকেট সবসময় ভালো হয়। কারণ আমরা যখন এখানে বিপিএল খেলতে দেখি, বিপিএল হয়, সেখানে কিন্তু আমরা ভালো উইকেট দেখতে পাই, বেশ বড় রান হয়। পাশাপাশি আপনি যদি ইন্টারন্যাশনাল সিরিজগুলো দেখেন সেখানেও কিন্তু আমরা একটু পেস থাকবে, একটু বাউন্স থাকবে, ব্যাটসম্যানদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পারি। এবং আজকে কিন্তু ফিল সিমন্স সেই ব্যাপারগুলো বললেন যে আপনি বিশ্বের যে কোনো জায়গায় যে ধরনের ভালো উইকেটে আশা করেন, আপনি আদর্শ উইকেটে আশা করেন টি-20-র জন্য, সেটা একটা পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে। দেখা যাক আসলে আগামীকাল বিকেল সন্ধ্যা 6টা নাগাদ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের প্রথম টি-20 ম্যাচ। আপনি এই ম্যাচের এবং এই সিরিজের সব খবর ক্রিকফ্রেঞ্জিতে পাবেন। আপনি ক্রিকফ্রেঞ্জির ইউটিউব চ্যানেল, আপনি ফেসবুক কিংবা হচ্ছে ওয়েবসাইট, সব জায়গায় আপনি নজর রাখতে পারেন। আপাতত সিলেট থেকে আজকের মতো এখানেই শেষ। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বাংলাদেশের আগামীকালকের ম্যাচের জয়ের সম্ভাবনা কেমন এবং বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।